আমাদের প্রথম প্রবলেম হচ্ছে যে ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য শেডেড রিজিয়ন। এই লেখাগুলো ভালো মতো বোঝা না যাইতে পারে, আমি এর জন্য প্রথমে বলে দিই এখানে লেন্থ কত কত আছে। এখানে বলছে যে এটা হচ্ছে 4 ইঞ্চ, তারপরে এইটা বলছে হচ্ছে 6 ইঞ্চ, তারপরে এটা বলছে হচ্ছে 8 ইঞ্চ, তারপরে এইটা হচ্ছে আবার 6 ইঞ্চ, আবার এই পুরাটা হচ্ছে 8 ইঞ্চ। ওকে, এখন বলতেছে যে ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য শেডেড এরিয়া, তার মানে এই যে এই এরিয়াটার কথা বলতেছে যে এই এরিয়া সেন্ট্রয়েড কোথায় হবে সেটা। এখন এইটা সেন্ট্রয়েড বের করতে গেলে আমরা যে কাজ করতে পারি, এই পুরাটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরতে পারি, যে এই পুরাটাকে প্রথমে রেক্ট্যাঙ্গেল ধরবো, সেখান থেকে বাকি অংশটুকু বাদ দিয়ে দিব। যদি এই দুইটা অংশ বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই যে শেডেড এরিয়া আছে সেটা সেন্ট্রয়েড আমরা বের করতে পারবো। তো চলেন আমরা সলিউশনের দিকে প্রথমে আগাই। সলিউশন, আমরা প্রথমে পুরো অংশটাকে আমরা a1 যেটা আছে সেটাকে a1 বললাম, আর এই ডান সাইডে যেটা আছে এটাকে আমরা a2 বলতাছি, আর এটাকে আমরা a3 বলতাছি। তাহলে আমরা পুরা a1 থেকে a2 আর a3 যদি বাদ দিই তাহলে আমরা ওই যেটুকু শেডেড রিজিয়ন আছে ওইটা পেয়ে যাব। সেটার জন্য আমরা কি করলাম, প্রথমে এরিয়া ইজ ইকুয়াল টু a1 মাইনাস a2 মাইনাস a3 করতেছি। এখন a1 এর ভ্যালু আসলে কত, a1 এর ভ্যালু কত সেটা যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে 8 প্লাস 6 which is 14। এখানে আমরা পাইলাম 14 ইনটু ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 8 প্লাস 4, তার মানে 12, মাইনাস a2 যদি আমরা বের করতে চাই, a2 আসলে কত, 8 ইনটু 8 ইনটু এটা যদি 6 হয় 8 ইনটু 6, আচ্ছা মাইনাস a3 কত আসবে, a3 আসবে আমাদের 4 ইনটু 4 ইনটু 8, সরি 4 ইনটু 10, ইয়েস 10, 4 ইনটু 10। তাহলে এখান থেকে আমাদের এরিয়া যত পাইতেছি সেটা হচ্ছে 14 ইনটু 12 মাইনাস 8 ইনটু 6 মাইনাস 4 ইনটু 10 করলে আমরা পাচ্ছি হচ্ছে 80 স্কয়ার ইউনিট। তারপরে a1 এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 14 ইনটু 12, সেটা কত, 14 ইনটু 12 আসে হচ্ছে 168, 168 স্কয়ার ইউনিট। তারপরে এখান থেকে আমরা x1 এবং x2 এর ভ্যালু অবভিয়াসলি বের করব। x1 এর ভ্যালু আমরা পাই হচ্ছে পুরাটা যদি 14 হয় তার অর্ধেক হবে কত, 7। তারপরে y1 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে পুরাটা 12 হলে তার অর্ধেক হবে হচ্ছে 6, ইজিলি বের করা যাবে। এবার a2 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, a2 এর ভ্যালু হবে হচ্ছে 8 into 6 which is 48 ইউনিট, 48 ইউনিট। এবং x2 এর ভ্যালু কত হবে, x2 এর ভ্যালু যদি আমরা খেয়াল করি, a2 আসলে ডান সাইডে 8, হচ্ছে 8 থেকে 2 বাদ দিলে 6 ইউনিট আছে, কিন্তু 6 ইউনিটের আগে আরো 6 ইউনিট আছে। সো আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই অংশটুকু, এই যে এইটুকু, এইটা 6 ইউনিট ভালো কথা, কিন্তু তার আগে আরো 6 আছে। সো এই a2 এর সেন্ট্রয়েড হবে এরকম মাঝামাঝি কোন একটা জায়গায়, তাহলে সেটা আসলে আমি এইখানে যদি অরিজিন ধরি, বাম সাইডে যদি অরিজিন ধরি এখানে, তাহলে এখান থেকে আসলে কত মিটার দূরে বা কত ইঞ্চি দূরে, 6 প্লাস 3, রাইট? সো x2 এর ভ্যালু হবে 6 প্লাস 3 which is 9 ইউনিট। আচ্ছা x2 আমরা পেয়ে গেছি, তাহলে y2 কত হবে, y2 সেম ভাবে 8 এর অর্ধেক কত, 4, কিন্তু সেটা আবার 6 ইউনিট অলরেডি উপরে। তো সেটা আসলে কত হবে, 6 প্লাস 4 দ্যাট ইজ 10 ইউনিট। ওকে, সো a1 এর ক্ষেত্রে আমরা x1 y1 বের করছি, a2 এর জন্য x2 y2 বের করছি। এখন a3 এর জন্য বের করলে আমাদের হয়ে যাচ্ছে a3 আসলে কত, 4 into 10 which is 40 স্কয়ার ইউনিট। তারপরে x3 এর ভ্যালু কত হবে, x3 এর ভ্যালু হবে হচ্ছে 4 এর অর্ধেক করলে কত হচ্ছে, 4 এর অর্ধেক করলে 2। তারপরে y3 এর ভ্যালু কত হবে, y3 এর ভ্যালু হবে 10 এর অর্ধেক, দ্যাট ইজ 5। ওকে, এখন আমরা ইজিলি x বার এবং y বার এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি এখান থেকে।
এক্স বারের ভ্যালু আসলে কত হবে, a1 x1 মাইনাস a2 x2 মাইনাস a3 x3 ডিভাইডেড বাই a। এখানে যদি আমরা ভ্যালু গুলা বসাই ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 8.3 ইউনিট। তেমনি ভাবে আমরা y বারের ভ্যালু যখন ক্যালকুলেট করব আমরা করব হচ্ছে a1 y1 মাইনাস a2 y2 মাইনাস a3 y3 ডিভাইডেড বাই a। এটা যদি করি তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 4.1 ইউনিট। সো আই গেস এটা বোঝা গেছে কিভাবে হিসাবটা হইতেছে। হালকা একটা ব্যারিয়ার আছে যে এখানে মাঝখান থেকে 2 ইঞ্চ বলে একটা অংশ আছে, ওইটুকু একটু অবজার্ভ রাখতে হবে। আপনি যদি ভুল করে 4 এর জায়গায় 6, 6 এর জায়গায় 4 বসায় দেন তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তা বাদে খুব ইজি, কনসেপ্ট সেম, প্রবলেমও সেম, জাস্ট ক্যালকুলেশন ঠিক রাখতে পারলে অ্যান্সার পর্যন্ত চলে যাওয়া যায়। আচ্ছা, এটা ছিল একটা ইম্পর্টেন্ট সেন্ট্রয়েড বের করার প্রবলেম। এখন আমরা অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক যেটা অনেক সেকশনে পড়াই না, আমাদের সময় সি সেকশনে এই টপিকটা করাই নাই, ওইটা হচ্ছে পাপ্পু অ্যান্ড গোল্ডেনস থিওরেম। এই জিনিসটা কি এটা খুব ভালো করে বুঝতে হবে, যেহেতু অনেকে ক্লাসে ঠিক মতো বুঝবেন না। এখান থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টা আপনাদের ক্লিয়ার করার, কনসেপ্টটা ক্লিয়ার করার। আর এই কনসেপ্টটা বোঝার অন্যতম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমার স্লাইডে যে কথাগুলো লেখা আছে প্রত্যেকটা লাইন বুঝে পড়া। ওকে, প্রত্যেকটা লাইন বুঝেন আপনি পাপ্পু গোল্ডেনসের কনসেপ্ট একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে কি বলতেছে প্রথম থেকে আমি খেয়াল করি, হ্যাঁ আপনাদের জন্য প্রথম থেকে আমি পড়তেছি। এখানে বলতেছে the two theorems of Pappus and Guldenus are used to find the surface area and volume of any body of revolution. সো যে কোনো একটা 3 ডাইমেনশনাল বডি যদি হয় সেটা আপনি কল্পনা করতে পারেন একটা স্ফিয়ার ধরেন, একটা 3 ডাইমেনশনাল একটা বডি, এটার অবভিয়াসলি একটা সারফেস এরিয়া আছে, রাইট? তেমনি ভাবে এটার একটা ভলিউম আছে, সারফেস এরিয়া আছে তেমনি এর একটা ভলিউম আছে। এখন এই সারফেস এরিয়া এবং ভলিউম বের করার জন্য আমরা পাপ্পু গোল্ডেনস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। সেটা কি বলে আমরা প্রথমে এরিয়ার জন্য দেখব, তারপরে আমরা ভলিউমের জন্য দেখব। সারফেস এরিয়ার জন্য এখানে কি বলতেছে, ইফ উই রিভলভ এ প্লেন কার্ভ অ্যাবাউট অ্যান অ্যাক্সিস দ্যাট ডাজ নট ইন্টারসেক্ট দ্য কার্ভ উই উইল জেনারেট আ সারফেস এরিয়া অফ রেভলিউশন। আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করতে হবে। এখানে কি বলতেছে, ইফ উই রিভলভ এ প্লেন কার্ভ, মানে আপনার একটা কার্ভকে ঘুরাইতে হবে, ওকে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, এমন একটা অ্যাক্সিসের সাপেক্ষে দ্যাট ডাজ নট ইন্টারসেক্ট দ্য কার্ভ, মানে আপনি যেই কার্ভ দিয়ে ওইটা আঁকাইতেছেন ওইটা ইন্টারসেক্ট করতে পারবেন। সাপোজ আপনি যদি এরকম একটা লাইনকে অ্যাক্সিস ধরেন, তাহলে এরকম যদি আপনার ওই কার্ভটা হয় এটা এটা ইন্টারসেক্ট করতে পারবেন, এরকম কিছু হইতে পারবে। সো দূরের কোনো লাইন হইতে হবে, তাইলে আপনি এরকম কোনো একটা লাইনকে অ্যাক্সিস ধরতে পারেন। আচ্ছা, বুঝলাম। উই উইল জেনারেট এ সারফেস এরিয়া অফ রেভলিউশন, এই লাইন পড়া তো পুরোপুরি আইডিয়া পাওয়া যাচ্ছে না, তাহলে পরে দেখি। ফর এক্সাম্পল দ্য সারফেস এরিয়া ইন ফিগার 919 বলতে ডান সাইড এটাই বুঝাচ্ছি, ইজ ফর্মড বাই revolving the curve of length L about the horizontal axis। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাকে সোজা সাপটা ভাষায় বোঝানোর ট্রাই করতেছি, সিমুলেশন দিয়ে কিংবা ভিডিও দিয়ে এটা ভালো বোঝানো যায়, তারপরও আপনি ফিল করতে পারেন কিনা দেখেন। কল্পনা করেন এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, এর উপরে একটা লাইন আছে একদম সারফেসের উপরে, এই যে একটা লাইন যেটা লেন্থ কত বলতেছে এল, এই লাইনটাকে ধরে আপনি 360 ডিগ্রি ঘুরাই দিছেন এই লাইনের সাপেক্ষে। এই যে এই লাইনকে আমরা অ্যাক্সিস বলতেছি, এই লাইনের সাপেক্ষে আপনি ওই লাইনটাকে 360 ঘুরাই দিছেন। যদি আপনি 360 ঘুরান, খেয়াল করেন এই যে সি পয়েন্টকে যদি আপনি 360 ঘোরান, আপনি এই পয়েন্ট এই অবজেক্টের উপরে একটা কার্ভ পাবেন না, একটা প্লেন পাবেন বা একটা এরিয়া পাবেন। ওইটাই কি আমাদের সারফেস এরিয়া না? ওইটাই তো আমাদের সারফেস এরিয়া। এই জিনিসটা এখানে বলতেছে, টু ডিটারমাইন দিস সারফেস এরিয়া উই উইল ফার্স্ট কনসিডার দ্য ডিফারেন্সিয়াল লাইন এলিমেন্ট অফ লেন্থ ডিএল, মানে এরকম একটা অংশ নিব, নিয়ে ওইটাকে ঘুরাই দিব। if this element is revolved 2 pi radians about the axis, 2 pi বলতে 360 ডিগ্রি যদি ঘোরায় ফেলানো হয়, a ring having a surface area of dl, মানে এই যে এই রিংটার সারফেস এরিয়া পাওয়া যাবে, সেটা আসলে কত সেটা এখানে বলতেছে যে 2 pi r into dl। obviously 4f এর সাথে ওই dl লেন্থ গুণ করলে আমরা তার সারফেস এরিয়া পাবো। thus the surface area of the entire body, এখন যদি আপনি পুরোটার সারফেস এরিয়া বের করতে চান, এটা তো আমাদের দিয়ে গেছে, এখন এই পুরোটা যদি আপনি বের করতে চান তাহলে ইন্টিগ্রেট
ডিএল, এটা কিন্তু আমরা অলরেডি করছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিএল, আর বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর ডিএল ডিভাইডেড বাই এল। করছি না আমরা? এখান থেকে আপনি বলতে পারেন না যে ইন্টিগ্রেশন আর ডিএল ইজ ইকুয়াল আর সেন্ট্রয়েডাল ইনটু এল। ওকে, সো এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু আর সেন্ট্রয়েডাল ইনটু এল, মানে সেন্ট্রয়েডের আর বা দূরত্ব ইনটু এল। এখন বিষয় হচ্ছে আর এর পরিচয়টা কিংবা এল এর পরিচয় এবং ই এর পরিচয় এবং থিটার পরিচয়, মোস্ট ইম্পর্টেন্টলি এই সূত্রর প্রত্যেকটা লেটারের পরিচয় আপনার খুব ভালো করে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে আর নেয়ার ক্ষেত্রে অথবা এল নেয়ার ক্ষেত্রে আপনি ভুল করে ফেলবেন। ওকে, এখানে কি বলতেছে, এ হচ্ছে সারফেস এরিয়া অফ রেভলিউশন, মানে আমরা যে অ্যানসারটা পাইতে চাই সেটা হচ্ছে এ। থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেভলিউশন মেজার্ড ইন রেডিয়ান্স, মানে আপনি কত ডিগ্রি ঘুরতেছেন। আপনি এই পুরা অবজেক্টটা পাইতে গেলে বা পুরা সিলিন্ডার পাইতে গেলে বা পুরা স্ফেয়ার পাইতে গেলে আপনার কত ডিগ্রি ঘোরানো লাগতেছে ওই লাইনটাকে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের 360 ঘোরানো লাগতেছে, এই জন্য এটা 2 পাই। এখন 360 নাও ঘোরানো লাগতে পারে, আপনি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখবেন যে 180 ঘুরাইলেই আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। সো এটার ক্ষেত্রে আমরা বুঝলাম যে এই লাইনকে যদি আমরা 360 ঘোরাই সেটা হচ্ছে আমরা আমাদের অ্যান্সার দিবে, এই জন্য থিটার ভ্যালু কত? 2 পাই, রেডিয়ানে বসবে। আর প্রাইম এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বলতেছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রেভলিউশন টু দ্য সেন্ট্রয়েড অফ দ্য জেনারেটিং কার্ভ। আপনি যে জেনারেট করতেছেন যে কার্ভটা, এই লাইনটা, এটার একটা সেন্ট্রয়েড আছে, অবভিয়াসলি এর একটা সেন্ট্রয়েড আছে। সাপোজ এরকম কোন একটা জায়গায় এর সেন্ট্রয়েড আছে, ওই সেন্ট্রয়েড থেকে তার দূরত্বই হবে হচ্ছে আর বার, মানে সেন্ট্রয়েড থেকে ওই রেভলিউশন, মানে রেভলিউশনের যে অ্যাক্সিস ওইটার পারপেন্ডিকুলার ডিসটেন্সই হবে আপনার আর। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে লেন্থ অফ দ্য জেনারেটিং কার্ভ, আপনি যে লেন্থটা নিছেন ওইটা আপনার এল এর জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, এইটা গেল এরিয়া বের করার ক্ষেত্রে। এখন আমরা দেখতে চাচ্ছি হচ্ছে ভলিউম বের করার জন্য আমাদের কি করতে হবে। এখানে বলতেছে therefore the first theorem of Pappus and Guldenus states that the area of a surface of revolution equals the product of the length of the generating curve and the distance traveled by the centroid of the curve in generating the surface area। এখন পর্যন্ত যা বললাম ওইটাই। এখন বলছে যে ভলিউম কি? A volume can be generated, মানে আপনি ভলিউম কিভাবে পাইতে পারেন। এখানে বলছে a volume can be generated by revolving a plane area। এতক্ষণ পর্যন্ত আমরা একটা লাইন বা একটা কার্ভ ঘুরাইতেছিলাম, এখন আমরা একটা প্লেন কে ঘোরাবো। এটা বোঝার জন্য এই উদাহরণটা আপনি দেখতে পারেন যে এইটা হচ্ছে আপনার প্লেন, এই উপরের যে একটা সেমি সার্কুলার সেক্টর আছে, এই যে এইটাকে যদি আপনি বাই এনি চান্স 360 ঘুরাই দেন তাইলে আপনি একটা স্ফেয়ার পেয়ে যাবেন। আপনি স্ফেয়ারের মধ্য থেকে যদি এরকম একটা চাকতি কেটে নিয়ে আসেন, নিয়ে এসে এইটাকে যদি আপনি 360 ঘুরাই দেন তাইলে আপনি একটা স্ফেয়ার পেয়ে যাবেন। এটাই বলতেছে যে ফর এক্সাম্পল ইফ উই রিভলভ দ্য শেডেড এরিয়া এ ইন ফিগার 920 about the horizontal axis, it generates the volume shown. This volume can be determined by first revolving the differential area dA 2 pi radians about the axis, so that a ring having the volume dV is equal to 2 pi r dA is generated. The entire volume is ওই একই জিনিস এতক্ষণ ধরে যা করতেছি ওইটা, এবং এটার জন্য যে সূত্র আসতেছে সেটা হচ্ছে ভলিউম ইকুয়াল টু থিটা ইনটু আর বার এ। এখন এগুলারও পরিচয় বুঝতে হবে। ভি হচ্ছে ভলিউম অফ দ্য রেভলিউশন, যেটা আমরা বের করতে চাই। থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেভলিউশন, যেটা আমি একটু আগে বলছি যে 2 পাইও হইতে পারে কিংবা 2 পাইয়ের চেয়ে কম বেশিও হইতে পারে। আর বারের পরিচয় আসলে perpendicular distance from the axis of revolution to the centroid of the generating curve, মানে ওই কার্ভ পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, আর এ হচ্ছে জেনারেটিং এরিয়া। এখানে বলতেছে therefore the second theorem of Pappus and Guldenus states that the volume of a body of revolution equals the product of the generating area and the distance traveled by the centroid of the area in generating the volume। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে আপনারা এমনিতে বুঝতে পারবেন, থিওরি যদি নাও বুঝতে পারেন কোনো প্যারা। এখন বলতেছে যে প্রথমে আমাদের show that the surface area of a sphere is 4 pi r square। এরিয়ার সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার
বের করতে বলতেছে। এটার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই লাইনটা খুঁজে বের করতে হবে যেই লাইনটা আমরা 360 বা 180 ডিগ্রি ঘোরাবো। এখন এই ক্ষেত্রে আমাদের ওই লাইনটা হচ্ছে এর সার্কামফারেন্স এর উপর অবস্থিত এই লাইনটা, তাই না? যেটাকে আমরা বলতে পারি ও এ বি। এই লাইনটা কে যদি আমরা 360 ঘোরাই দিই তাহলে আমরা এরিয়া পাবো। তো প্রথমে পাপ্পু গোল্ডেনাস অনুযায়ী আমরা এরিয়া সূত্র বললাম, এরিয়া ইজ ইকুয়াল টু থিটা আর বার ইনটু এল। এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাবো। এখন আমরা বুঝতে পারতেছি ঘুরাইতে হবে কত ডিগ্রি, ঘুরাইতে হবে হচ্ছে 2 পাই। আচ্ছা ভালো কথা, কিন্তু আর বার কত হবে? আর বার আমি একটু আগে বলছি যে ওইটার সেন্ট্রয়েড যেখানে অবস্থিত সেই হাইটটা বের করতে হবে। সেটার জন্য আমরা যে কাজ করব, এই আর্কের সেন্ট্রয়েড কোথায় অবস্থিত? এই আর্কের সেন্ট্রয়েড অবস্থিত হচ্ছে, এটা সূত্র হচ্ছে ওই যে আমরা এতক্ষণ পর্যন্ত করছি যে সার্কুলার আর্কের জন্য যে সূত্র সেটা হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই আলফা। এবং এখানে আমরা পাইতেছি আর ইনটু সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই পাই বাই 2। এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে 2r ডিভাইডেড বাই পাই। ওকে ফাইন। এখন এটাকে যদি আমরা এখানে বসাই যে r বার এর ভ্যালু পাইছি হচ্ছে 2r ডিভাইডেড বাই পাই, এবং এই যে আমরা একটা আর্ক নিছি, এটার লেন্থ কত? এটার লেন্থ আমরা সবাই জানি সেটা হবে হচ্ছে পাই আর। পুরাটা হইলে 2 পাই আর হইতো, তার অর্ধেক হচ্ছে পাই আর। এখন এখান থেকে পাই পাই আউট, এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 4 পাই আর স্কয়ার। ওকে, সো এরিয়া আমরা বের করলাম কিসের সাহায্যে? পাপ্পু গোল্ডেনাস অ্যাপ্লাই করে। ওকে, এখন আমরা ভলিউম বের করতে যাচ্ছি, আমাদের ভলিউম বের করতে বলছে। ভলিউম বের করার জন্য আমরা যে সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে v is equal to theta r bar into a। এটার ক্ষেত্রে আমরা একটু আগে বলছি যে এখানে আপনার একটা চাকতির মতো কল্পনা করতে হবে বা এরকম একটা ডিস্ক মতো আছে, এইটাকে আপনি 360 ঘোরাবেন। এবং 360 যেহেতু আমরা ঘুরাইতেছি সুতরাং থিটা এর ভ্যালু হবে হচ্ছে 2 পাই। এখন r বার এর ভ্যালু কত হবে এটা বের করা খুবই জরুরি। এটার জন্য আমরা সার্কুলার সেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করব। ওই যে যদি একটা এরিয়া হয় তখন আমাদের কি অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে r bar is equal to 2r sin alpha divided by 3 alpha। I hope মনে আছে, 2r sin alpha divided by 3 alpha। এখান থেকে আমরা পাইতেছি 2r sin 90 divided by sin pi by 2 divided by 3 into pi by 2। এখান থেকে আমরা পাইতেছি 4r divided by 3 pi। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা এখানে ভ্যালু বসাইলাম 4r divided by 3 pi। এবং এরিয়া কত হবে? অবভিয়াসলি আমরা জানি যে এটা সার্কুলার, এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে তার অর্ধেক কত হবে? পাই আর স্কয়ার বাই 2 হবে। এটা আমরা পাইলাম পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2। এবং যদি আমরা খেয়াল করি এখানে এই 2 পাটা আমাদের অ্যানসার আমরা পেয়ে যাইতেছি 4 বাই 3 পাই আর 3। বিষয়টা এত জটিল কিছুই না, যদিও নামে মনে হয় যে বাবা বুলিয়ান কি না কি জিনিস, কিন্তু আসলে খুবই ইজি একটা কনসেপ্ট। চলেন আমরা পরের প্রবলেমটা সলভ করি। এখানে বলতেছে determine the volume of the solid formed by revolving the shaded area about the x-axis using the second theorem of Pappu-Gilden's। মানে ভলিউম বের করতে হবে, তাই না? ভি বের করতে হবে। প্রথম কাজ আপনার থাকবে ভলিউমের সূত্র লেখা, সেটা হচ্ছে v is equal to theta r bar into a। এবং আপনাকে এমন একটা প্লেন খুঁজে বের করতে হবে বা এরিয়া খুঁজে বের করতে হবে যেটাকে আমরা যদি 360 ঘুরাই দিই তাহলে আমরা পুরো এরিয়া পেয়ে যাব, বা 180 ঘুরাই দিই তাহলে আমরা পুরো এরিয়া পেয়ে যাব। যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে এই যে একদম মাঝামাঝি কেটে দিলে যে সারফেসটা আমরা পাই, এই যে এই সারফেসটা, ওইটাকে যদি আমি 360 ঘুরাই দিই এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, এই যে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, তাইলে আমরা কিন্তু এই ভলিউমটা পেয়ে যাব। তাইলে আমার কি করতে হবে? প্রথমত থিটার ভ্যালু বসাইতে হবে, সেটা কত? সেটা হচ্ছে 2 পাই। তারপর আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই ডিসটেন্সটা বের করতে হবে। এটার জন্য আমরা ধরে নিলাম যে এইরকম একটা জায়গায় তার সেন্ট্রয়েড আছে।
যদি এরকম জায়গায় সেন্ট্রয়েড থাকে তাহলে আমাদের একটু খাটাখাটনি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিতে হবে, কারণ এখানে আমরা দেখতেছি যে y স্কয়ার ইকুয়াল টু 4x একটা কার্ভ আছে। এটার ক্ষেত্রে আমরা y বার কিভাবে বের করি আই গেস আমরা অলরেডি পড়ে আসছি লাস্টের লেকচারে, আমি কিন্তু আপনাদের দেখাইছি। এখান থেকে আমরা বলতে পারি r বার ইজ ইকুয়াল টু r dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dA। ওকে, এখান থেকে যদি আরেকটু ভালো মতো খেয়াল করি তাহলে আমরা বুঝে যাব যে এটা আসলে y ইনটু y দূরত্বে এসে এটা হচ্ছে আমাদের dy পুরুত্বের অংশ, এবং এটা হবে হচ্ছে 4 মাইনাস x এর ভ্যালু হচ্ছে y স্কয়ার বাই 4 ইনটু dy, লিমিট যাবে 0 থেকে 4 পর্যন্ত, এবং নিচেও আমাদের কাছে হবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, এবং এটা হচ্ছে 4 মাইনাস y স্কয়ার বাই 4 dy। এখন এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাইতেছি 3/2 ইউনিট। আচ্ছা, এখানে তাহলে আমরা পাইলাম আর বারের ভ্যালু হচ্ছে 3/2। এখন আমাদের এরিয়া বের করতে হবে, এরিয়ার জন্য এত কমপ্লেক্স কিছুই না, নিচেরটাই আমাদের আছে 0 থেকে 4, 4 মাইনাস y স্কয়ার বাই 4 ইনটু dy। এটা করলে আমরা করতে পারতেছি 32/3, 32/3 স্কয়ার। এখন এখান থেকে আমরা পাইলাম 32 ডিভাইডেড বাই 3, এখান থেকে 3 3 আউট, এখান থেকে 2 2 আউট, আমাদের অ্যান্সার ভলিউম আসবে 32 পাই। ওকে, আচ্ছা যদি সেটা হয় তাহলে আচ্ছা এটা হচ্ছে ফিট কিউব আর এটা হচ্ছে ফিট স্কয়ার, সবগুলো ফিটে দিয়ে রাখছে, আর এটা হচ্ছে ফিট। আই গেস বোঝা গেছে এটাও কিভাবে করতে হয়, এত কমপ্লেক্স কোনো কিছুই না। আচ্ছা, এরপরে এটা একটু দেখি, এটা একটু জটিল মনে হতে পারে। এখানে বলতেছে যে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য সারফেস অফ রেভলিউশন shown which is obtained by rotating a quarter circular arc about a vertical axis। অনেক কিছু আগে থেকে বলে দিছে যে কোন অ্যাক্সিস হবে, এটা আপনাকে বলে দিছে যে ভার্টিক্যাল অ্যাক্সিস এইটা, এবং আপনাকে কি ঘুরাইতেছে ওইটাও বলে দিছে। এটাকে যদি আপনি এ পয়েন্ট বলেন, এটাকে যদি আপনি বি পয়েন্ট বলেন, তাহলে এই যে এ বি একটা সার্কুলার আর্ক আছে 90 ডিগ্রির, এইটার জন্য এই এরিয়াটা তৈরি হইতাছে। এখন এরিয়া বের করতে বলতেছে, ডিটারমাইন দ্য এরিয়া। যদি সেটা বের করতে হয় তাহলে আমাদের সূত্র কি হবে, সূত্র হবে a is equal to theta r bar into l। ওকে, এখন আমরা সবাই বুঝতেছি যে ঘুরাইতে হবে আসলে 2 পাই, 2 পাই রেডিয়ান ঘুরাইতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আর বারের ভ্যালু কত হবে? এখন আমরা সবাই জানি যে এই জিনিসটার এরকম একটা জায়গায় বা কোনো একটা জায়গায় তার সেন্ট্রয়েড আছে। যদি সেন্ট্রয়েড থাকে তাইলে সেইটার আমাদের এক্স কম্পোনেন্ট নিতে হবে, কারণ আমরা একটু আগে শিখে আসছি যে আমি আপনাকে কিন্তু বলছি যে এটার পারপেন্ডিকুলার দূরত্ব নিতে হবে বা পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হবে, তাইলেই কেবলমাত্র আমরা ওইটা পাবো। এবং সার্কুলার আর্কের জন্য আমরা আর প্রাইম, এটাকে আমি এক্স বলে সম্বোধন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই আর সাইন আলফা ডিভাইডেড বাই আলফা ইনটু কজ আলফা, কারণ এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বলি তাহলে ওইটা হবে হচ্ছে কজ আলফা। এবং এটার ক্ষেত্রে আর এর ভ্যালু আর এর মতো রাখলাম, সাইন আলফা এর ভ্যালু হবে হচ্ছে পাই বাই 2, সরি পাই বাই 4 হবে, আর এখানেও আপনি পাইতেছেন পাই বাই 4 ইনটু এখানে cos পাই বাই 4। এটার ক্ষেত্রে আপনি পাইলেন তাহলে 4r ডিভাইডেড বাই 2 পাই, দ্যাট ইজ 2r ডিভাইডেড বাই পাই, ইজন্ট ইট? আর বারের এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি, যেটা আমাদের আর বারই ছিল টেকনিক্যালি। তাইলে এখানে আমরা বসাবো 2r ডিভাইডেড বাই পাই, এবং এটার লেন্থ কত হবে, পুরাটা যদি 2 পাই আর হয় লেন্থ,
তাহলে তার 1/4 হবে হচ্ছে পাই আর বাই 4। ওকে, আচ্ছা একটা ছোট্ট ভুল আছে, ক্যাচ আছে, সেটা হচ্ছে আমি এই যে যে 2r বাই পাই করছি, এটা কিন্তু আমি এই ডিসটেন্সটা বের করছি, এই যে এইটাকে অরিজিন ধরে এই ডিসটেন্সটা বের করছি 2r বাই পাই। তাইলে আমাদের যেই এক্স বারটা ছিল, আর বার ছিল, সেটা কিন্তু ওই যে রিভলভিং অ্যাক্সিস থেকে দূরত্ব, এই দূরত্বটা বের করতে হবে। তাহলে এটা কত হবে, পুরাটা যদি 2r হয়, পুরাটা যদি 2r হয়, সেখান থেকে 2r বাই পাই বিয়োগ যাবে না, তো এখানে হবে 2r মাইনাস 2r ডিভাইডেড বাই পাই। ওকে, ইনটু এল এর ভ্যালু হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2। এখান থেকে 2 2 কাটা, এখান থেকে আপনি 2 পাই স্কয়ার, এটাকে আমরা আর ই বললাম, 2 পাই স্কয়ার আর স্কয়ার ইনটু 1 মাইনাস 1 বাই পাই। আমি কিছুই কি আসে পাই মাইনাস 1, তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন 2 পাই আর স্কয়ার ইনটু 1 মাইনাস। ক্যালকুলেশনটা আরেকবার চেক করি যে 2r মাইনাস 2r বাই পাই, আর ওখান থেকে পাই আর বাই 2, 2 2 কেটে গেল, তাহলে আপনি পাইতেছেন পাই স্কয়ার 2 পাই স্কয়ার আর স্কয়ার 1 মাইনাস 1 বাই পাই, থেকে পাই কাটলেও 2 পাই আর স্কয়ার ইনটু 1 মাইনাস পাই। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে একটা ভালো অঙ্ক আছে, এটা হচ্ছে কম্পোজিট বডির ক্ষেত্রে, কিন্তু বেশ ইম্পর্টেন্ট লাগে আমাদের কাছে, এই জন্য এই জিনিসটা আমরা করব। 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট বলতেছে ফ্রাস্টাম অফ এ সলিড রাইট সার্কুলার কোন। আচ্ছা, ফ্রাস্টাম অর্থ নিশ্চয়ই আপনাদের এগুলো করাবে আস্তে ধীরে, এবং স্যাররাও করাবে, সিভিল ড্রয়িং এ আপনারা দেখবেন ফ্রাস্টাম কাট বলে একটা জিনিস আছে। ফ্রাস্টাম হচ্ছে কোন একটা অবজেক্টকে, বা মনে করেন এরকম একটা কিছু আছে, এটাকে আপনি 90 ডিগ্রিতে কেটে দিচ্ছেন, একদম হরাইজন্টালি কেটে দিচ্ছেন, ঠিক আছে, 0 ডিগ্রিতে আর কি। যদি 0 ডিগ্রিতে কেটে দেন তাহলে উপরের অংশ থাকে না, এই ক্ষেত্রেও এই কোণের উপর থেকে একদম 0 ডিগ্রিতে কেটে দেওয়া হয়েছে, এই কাটকেই আমরা বলি ফ্রাস্টাম। ওকে, সো এখানে বলতেছে a frustum of a solid right circular cone has an axial hole of 50 সেন্টিমিটার diameter। তার মানে বলতেছে যে এইরকম একটা ছোট্ট একটা গর্ত আছে বা হোল আছে, যেটার ডায়ামিটার কত বলছে 50 সেন্টিমিটার, যেটাকে আমরা বলতে পারি 0.5 মিটার, রাইট? সো 0.5 মিটার ডায়ামিটারের একটা হোল আছে। ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি। আচ্ছা, যদি সেটা বের করতে বলে তাহলে আমরা যে কাজ করব সেটা হচ্ছে প্রথমে বুঝতে হবে এটা 2 ডাইমেনশনাল অবজেক্ট নাকি 3 ডাইমেনশনাল অবজেক্ট। প্রথম কথা হচ্ছে যে এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, সুতরাং আমাদের ভলিউম নিয়ে ডিল করতে হবে। ভলিউম নিয়ে যদি ডিল করতে হয় তাহলে আমি বলতেছি যে এখানে একটা রাইট সার্কুলার কোন ছিল, তার থেকে উপরের অংশ কেটে ফেলা হয়েছে। এখন যদি উপরের অংশ কেটে ফেলা হয়, আমি কি বলতে পারি যে টোটাল ভলিউম আমরা যেটা বের করছি সেটা হচ্ছে আমাদের সেই লার্জার কোন, যেটা আমাদের বড় কোন ছিল, সেখান থেকে আমাদের ভি স্মলার কোন বাদ দিতে হবে, স্মলার কোন বাদ দিতে হবে, মাইনাস আমাদের ভি সিলিন্ডার বাদ দিতে হবে। তার মানে প্রথমে যে বড় কোন ছিল সেখান থেকে উপরে যে টুপি আমি কেটে দিতেছি ওইটা আসলে একটা স্মলার কোন, মাইনাস ভি অফ সিলিন্ডার আমাদের বাদ দিতে হবে। মাঝখান থেকে একটা সিলিন্ডারও বাদ দেওয়া হচ্ছে, কেন? কারণ ওখানে একটা গর্ত আছে, রাইট? এখন আমরা চলেন এটার বের করার সন্ধানে বের হই। তার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে যে এখানে সব ইনফরমেশন দেয়া আছে কিনা। প্রথমে v1 এর ভ্যালু যদি আমরা বের করতে যাই, আচ্ছা এই এই ইনফরমেশনটা মোস্ট প্রবাবলি আপনার প্রশ্নে দেয়া থাকবে না, এখানে দিয়ে দিছে, দিলে তো ইজিলি হয়ে যায়, বাট এই ইনফরমেশনটা আপনার দেয়া থাকবে না, এটা আপনার বের করে নিতে হবে 2 মিটার, আপনার শুধু উপরের ফিগারটা থাকবে। এখন আপনার উপরের ফিগার দেয়া থাকলে আপনি কিভাবে এই জিনিসটা বের করতে পারেন, এই 2 মিটার, এটা আমরা একটু দেখব, এটা আমরা কিভাবে বের করতে পারি।
এটা বের করার জন্য আমরা দুইটা ট্রায়াঙ্গেলের হেল্প নিব। একটা হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও সি ডি, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ বি। এই দুইটা ট্রায়াঙ্গেলের যদি হেল্প নিই তাহলে আমরা এইচ এর ভ্যালু বের করতে পারি। এই জিনিসটাকে যদি আমরা এইচ হিসেবে কনসিডার করি, যেটার ভ্যালু এখনো পর্যন্ত আমরা জানি না, তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে হবে এইচ ডিভাইডেড বাই পুরা লেন্থ হচ্ছে 1 ইজ ইকুয়াল পুরা হাইট কত হবে সেটা হচ্ছে এইচ প্লাস 2 ডিভাইডেড বাই 2। এখান থেকে আপনি এইচ এর ভ্যালু বের করতে পারেন। এইচ এর ভ্যালু হবে 2h ইজ ইকুয়াল টু এইচ প্লাস 2। এখান থেকে দেখেন এইচ এর ভ্যালু আপনি 2 পাইতেছেন, যেটা প্রশ্ন বলে দিছিল। মানে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আসলে পরীক্ষা আপনার দেওয়া থাকবে না। এইচ এর ভ্যালু আপনার এভাবে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে। কিভাবে আমি বের করলাম সেটা হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে, একটা হচ্ছে লার্জার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে স্মলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল মেথড দিয়ে আমি মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, সেখান থেকে এইচ এর ভ্যালু আমরা বের করছি। আই গেস বোঝা গেছে। এখন আমরা প্রত্যেকটা বের করি। ভি লার্জার কোণ আসলে কত হবে সেটা হচ্ছে পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার এইচ। সেটা কত হবে 1/3 ইনটু পাই ইনটু লার্জার ট্রায়াঙ্গেলের জন্য রেডিয়াস কত? অবভিয়াসলি রেডিয়াস হবে হচ্ছে 1 স্কয়ার ইনটু এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু হবে হচ্ছে 2 প্লাস 2 which is 4। ওকে, সো এখান থেকে আমরা পাইলাম 4/3 পাই। ফাইন। আচ্ছা, এখানে যদি আমরা 4/3 পাই পাই, এটার ভ্যালু কত আসে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সো 4/3 ইন্টু পাই। ওকে, ভিএলসি এর জন্য আমরা বের করব হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস উপরের দিকে আমরা যে কোনো অ্যাক্সিস ধরতে পারি, এক্স ওয়াই, আমি ওয়াই বলবো, যে ওয়াই এল সি ইজ ইকুয়াল টু পুরা হাইট যদি আমাদের 2 প্লাস 2 4 হয়, তাহলে আমাদের YLC এর ভ্যালু কত হবে? 4 ডিভাইডেড বাই 4। যদি আমরা কোণ করে থাকি জানি যে এপেক্স থেকে ডিসটেন্স হয় হচ্ছে 3h বাই 4, আর বেস থেকে ডিসটেন্স হয় হচ্ছে h বাই 4। সো আমাদের অ্যান্সার হবে 4/4 which is 1 ইউনিট। এখানে মিটার বলছে, ফাইন, এখানে মিটার কিউব হবে তাহলে। আচ্ছা, VLC এর জন্য YLC আমরা পাইছি। এবার V স্মলার কোণটা আমরা একটু দেখি। স্মলার কোণের জন্য আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, 1/3 পাই, কিন্তু এবার আর স্কয়ারের জন্য এটা হবে হচ্ছে 0.5 এর হোল স্কয়ার, পাই আর স্কয়ার ইনটু এইচ এর ভ্যালু হচ্ছে 2, 1/3 পাই 0.5 এর স্কয়ার ইনটু 2, দ্যাট ইজ 1/6 পাই মিটার। আচ্ছা, এখানে y স্মলার কোণ কত হবে? স্মলার কোণ হবে হচ্ছে 2 মিটার হাইটে, যে তারপরে আমাদের আরেকটা যাইতে হইতেছে, সেটা হচ্ছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 4, ইজন্ট ইট? একটু আগে বেস থেকে যাচ্ছিল, এখন 2 প্লাস 2/4, 2 প্লাস 2/4 করলে আমরা পাচ্ছি 2.5 ইউনিট। 2.5 ইউনিট, সরি, এটা তো মিটার। আচ্ছা, স্মলার কোণ আমরা পেয়ে গেছি। প্রথমে লার্জার কোণের জন্য ক্যালকুলেট করলাম, এবার স্মলার কোণের জন্য ক্যালকুলেট করলাম। এখন আমরা এই সিলিন্ডারের জন্য ক্যালকুলেট করতে চাচ্ছি। সিলিন্ডারের জন্য আমরা বলতে পারি VC is equal to pi r square h। পাই ইনটু r এর ভ্যালু কত হবে? ডায়ামিটার হচ্ছে 0.5, তাইলে রেডিয়াস কত হবে? 0.5 ডিভাইডেড বাই 2 which is 0.25, 0.25 ইনটু h এর ভ্যালু কত? 2। এটা কত দিতেছে আমাদের? পাই ইনটু 0.25 এর হোল স্কয়ার ইনটু 2 which is pi by 8, pi by 8 মিটার। আচ্ছা, তাইলে YC কত হবে? YC হবে হচ্ছে পুরা হাইটের অর্ধেক হবে। অবভিয়াসলি এটা তো আমরা জানি যে সিলিন্ডারটা হচ্ছে মাঝখানে হবে, সো 2 ডিভাইডেড বাই 2 দিস ইজ 1। ওকে, এখন এটার জন্য আমাদের y বার যদি বের করতে হয়, কত হাইটে আমাদের সেন্ট্রয়েড থাকবে, সেটা হবে, আমরা সবাই বুঝে গেছি যে VLC YLC মাইনাস VSC YSC মাইনাস VC YC ডিভাইডেড বাই V। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে
যদি ক্যালকুলেশনও ভুল যায় আপনারা একবার রিচেক করবেন, বাট প্রসিজার যদি বুঝতে পারেন তাহলেই হচ্ছে। প্রথমে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে এইচ এর ভ্যালু বের করছি, আর এইচ এর ভ্যালু বের করার পরে আমরা দুইটা কোণে ডিভাইড করছি, তারপর সেখান থেকে একটা সিলিন্ডার বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে বড় কোণ, সেখান থেকে ছোট কোণ পরেরটুকু বাদ, তারপরে সিলিন্ডার বাদ। যদি বাদ দিতে পারি তাহলে আমরা ওয়াই বারের ভ্যালু খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এই প্রবলেমটা আমি যদি আপনাদের সলভ করে দিতেছি, বাট আমার সাজেশন থাকবে আপনাদের যেই টিচারই কোর্স ইনস্ট্রাক্টর তাকে এই প্রবলেমটা অবশ্যই অবশ্যই দিবেন। স্যার যতই মেজাজ খারাপ করুক, রাগ করুক, যাই করুক, বলবেন স্যার এই প্রবলেমটা একটু সলভ করে দেন, এটা আমরা পারতেছি না। ঠিক আছে? আমাদের সময় আমাদের পাপ্পু গোল্ডেন করাই নাই, তারপরেও আমি আমার যিনি টিচার ছিল তাকে দেখাইছিলাম, আমিও দেখাইছি, অর্কও দেখাইছে, কিন্তু স্যার মানে যে অ্যান্সারটা দিছে আমাদের আমরা বুঝি নাই প্রথম কথা, বা হতে পারে স্যার বুঝাইতে পারছে কিন্তু আমরা বুঝি নাই, কিন্তু কনভিন্সিং ছিল না। এখন কি যে অ্যান্সার হবে স্যারও ক্লিয়ারলি বলে নাই, এবং আমরাও এখনো পর্যন্ত জানি না, বাট আমার কাছে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি সেটাই আপনাদের বলতেছি। বাকিটা আপনারা শিওর হয়ে নেবেন, এই প্রবলেমটার ক্ষেত্রে স্পেশালি আপনারা শিওর হয়ে নেবেন determine the volume of the solid formed using the second theorem of Pappu-Gilden's, মানে ভলিউম বের করতে হবে। এখন ভলিউম বের করার জন্য আমি আপনাকে বলছি যে ভলিউম বের করার জন্য আমাদের যে কাজ করতে হয়, যে আমাদের সূত্র হচ্ছে থিটা ইনটু আর বার ইনটু এ, এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন কত ডিগ্রি ঘুরাইতে হবে সেটা একটা জরুরি বিষয়। প্রথম কথা হচ্ছে এই ফিগার দেখে কিছু বোঝা যাচ্ছে না এটা আসলে কি বুঝাইতে চাচ্ছে, তারপরেও আমরা অনুমান করতে পারি যে এরকম কিছু একটা, এটা হচ্ছে আপনার টপ ভিউ, আর এটা হচ্ছে সেকশন ভিউ। ওকে, মাঝখান থেকে কেটে দিলে এরকম কিছু একটা দেখতে পারবেন, আর উপর থেকে দেখলে এটা দেখতে পারবেন। এবং যেটা আমার কাছে লজিক্যাল লাগতেছে যে মাঝখানের যে বিষয়টা ওইটা আসলে এই যে মাঝখানের এই যে অংশটা ওইটা আসলে এইটা বুঝাইতেছে, আর দুই সাইডে যে জিনিসগুলো আছে ওই দুইটা হচ্ছে এইটা বুঝাইতেছে। ওকে, উপর থেকে দেখলে ওইরকম কিছু একটা দেখা যাবে হয়তোবা, আর মাঝখান থেকে কেটে দিলে এরকম কিছু একটা পাবো। এখন কথা হচ্ছে আমি কোন প্লেনকে ঘুরাইলে এরকম কিছু একটা পাইতে পারি, কোন প্লেনকে ঘুরাইলে এরকম কিছু একটা পাইতে পারি। কথা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এই ডান সাইডের এইটুকুকে যদি আপনি 360 ঘুরাই দেন, 360 ঘুরাই দেন ডান সাইডের এই পোর্শনটুকুরে 360 ঘুরাই দেন এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে, এটাকে ওয়াই বলে, ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে ডান সাইডেরটাকে যদি 360 ঘুরাই দেন তাহলে অমন কিছু হয়তো বা পাইতে পারেন। অথবা আপনি যদি পুরা জিনিসটাকে এই যে পুরাটাকে পাই ডিগ্রি ঘুরাই দেন বা 180 ঘুরাই দেন, তাইলে আপনি ওই রকম একটা অবজেক্ট পাইতে পারেন। ওকে, সো আমি কি করতে চাচ্ছি, আমি এই পুরো অবজেক্টটাকে পাই ডিগ্রি ঘুরাইতে চাচ্ছি। কেন করতে চাচ্ছি, এটার পিছে আমাদের কিছু কনসেপশন আছে, ধারণা আসলে কি। যদি আপনি অর্ধেক নিয়ে কাজ করতে যান, এই অর্ধেক নিয়ে কাজ করতে চান মানে এইটুকু আর এইটুকু, ঠিক আছে, এইটুকু নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই জিনিসটা সেন্ট্রয়েড আপনি কোনোভাবে বের করতে পারবেন না, কারণ এই হাইট আপনি জানেন না। দেখেন এখানে সমস্যা বাড়াই দিচ্ছে, এই হাইট কোনোভাবে বের করা যাচ্ছে না। এই হাইট যদি না জানেন তাইলে তো একটা বড় সমস্যা। তাইলে আমরা এই অবজেক্টটাকে অ্যাভয়েড করার ট্রাই করব, কারণ এইটা সম্বন্ধে পর্যাপ্ত ইনফরমেশন নাই। কিন্তু এই দুইটা সম্বন্ধে ইনফরমেশন আছে, মানে ডান সাইডে এবং বাম সাইডে যে দুইটা কলাম আছে, এটাকে আমরা যদি A1 বলি, এটাকে যদি আমি A2 বলি, তাহলে এই দুইটা সম্বন্ধে পর্যাপ্ত ইনফরমেশন আছে, কিন্তু A3 সম্বন্ধে পর্যাপ্ত ইনফরমেশন নাই, যে কারণে আমরা ওইটা অ্যাভয়েড করার ট্রাই করব। এখন দেখেন, যদি এটা আসলে ফর্মুলাটা এরকম হয় যে সামেশন অফ থিটা, মানে প্রত্যেকটা অবজেক্টের জন্য যত বেরোবে তার সামেশন করলে যেটা হয় সেটাই। এখন প্রথমটার ক্ষেত্রে আমি যদি এই A1 এর জন্য ক্যালকুলেট করি তাহলে দেখেন A1 কে আমরা 2 পাই ঘুরাইতেছি, এবং r এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু হবে হচ্ছে 25 প্লাস 12.5, সো 25 প্লাস 12.5, এটা হচ্ছে আমাদের ওই ভার্টিক্যাল ডিসটেন্স ইনটু এরিয়ার ভ্যালু কত, এরিয়া হচ্ছে 25 গুণন 100। ওকে, এইটা গেছে হচ্ছে ডান সাইডের জন্য A1 এর জন্য। এখন A2 এর জন্য যদি আপনি খেয়াল করেন সেমই পাবেন, A2 এর জন্য সেমই পাবেন। যদি সেম হয় তাহলে আমি গুণ 2 করে দিলাম একবার, প্লাস A3 এর জন্য আসলে কত পাবো,
A3 যদি আপনি এই অক্ষের সাপেক্ষে ক্যালকুলেট করতে যান, তখন আপনি দেখবেন যে আমাদের এই জন্যই আমি পুরাটা নিয়ে কাজ করতেছি। যদি ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে আপনি মাঝেরটার জন্য ক্যালকুলেট করতে যান, তাহলে আপনি যখন থেটা আর বার এ মারবেন, তখন আর ড্যাশের ভ্যালু কত হবে বলেন তো? আপনারা অলরেডি জানেন সেটা হবে 0। কারণ এটার ক্ষেত্রে সেন্ট্রয়েড আছে কোথায়? একদম মাঝখানে। যদি সেন্ট্রয়েড মাঝখানে থাকে, তাইলে এই টার্মটা আমাদের এমনিতেই আউট হয়ে যাচ্ছে, আমাদের এটা ক্যালকুলেট করা লাগতেছে না। সো আমাদের এইটুকুর মাধ্যমে অ্যান্সার আসবে। এই জিনিসটা যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে অ্যান্সার। কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত এটা সন্দেহই আছে, কারণ এত ইজি প্রশ্ন বুয়েটের টার্ম ফাইনালে দিবে, এটা বিশ্বাসযোগ্য না। এই জন্য আমি সবসময় বলি যে এটা আরেকবার শিওর হয়ে নিতে। আমাদের সময় আমাদের টার্ম ফাইনালে কোনো পাপ্পু গুলিয়ানোস থেকে কোশ্চেন আসেও নাই, ক্লাসে পড়ায়ও নাই, স্যার অ্যাভয়েড করে চলে গেছে। এখন আপনাদের যদি আসে বা স্যার যদি পড়ায়, তখন অবশ্যই এই প্রবলেমটা স্যারের থেকে করাই নেবেন কিংবা চেক করে নেবেন স্যার এটা হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, 2 পাই ইন্টু 25 প্লাস 12.5, আর এটা হচ্ছে 25 ইন্টু 100 করলে আমরা পাইতেছি অনেক বড় একটা ভ্যালু। 11,780,97.245 মিটার কিউব। আচ্ছা, এইটা গেছে হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। আমরা এই পর্যন্তই করব, এর বেশি আর কিছু করতেছি না। সেন্ট্রয়েড এই পর্যন্ত, কিন্তু এরপরে আমরা কেমিস্ট্রি স্টার্ট করতে যাচ্ছি। চলুন কেমিস্ট্রির দিকে যাওয়া যাক। আচ্ছা, কেমিস্ট্রি শুরু করার আগে আমরা 5 মিনিট ব্রেক নিই। ব্রেকের পরে আমরা শুরু করতেছি, গলা ব্যথা করতেছি। 5 মিনিট পরে আমরা স্টার্ট করতেছি। 5 না, আর একটু বাড়াই, 7 মিনিট পরে স্টার্ট।
আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসিড বেস স্টার্ট করতেছি। অ্যাসিড বেস নিয়ে স্টার্ট করার আগেই কিছু কথা বলি। আহ, আমি যে কথাগুলো বলতেছি এগুলা স্যারের সামনে যেন না যায় আর কি। মানে যাওয়ার দরকার নাই। বাট সিকেআর স্যার তো আপনাদের মনে হয় কেমিস্ট্রি ক্লাস নেই, চঞ্চল স্যার। সিকেআর স্যার হচ্ছে আমাদের সময় যে কাজ করছে বা আমাদের সিনিয়র ব্যাচেও যে কাজ করছে সেটা হচ্ছে, স্যার খুব একটা খাটাখাটনি করে প্রশ্ন বানায় এমনটাও না। আবার ক্লাসও দেখবেন আপনাদের অনেক রিশিডিউল করে। মোস্টলি স্যার বিজি থাকে বিভিন্ন রিসার্চের কাজে কিংবা হচ্ছে বিভিন্ন তার ব্যক্তিগত কাজেই সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। সো আপনাদের পিছে কাঠি করার সময় আসলে তার বাস্তবিকতা নাই, কিংবা প্রশ্ন বানানো বেশি কমপ্লেক্স করা কিংবা বিভিন্ন বই ঘেটে প্রশ্ন করা, নতুন প্রশ্ন বানানো এইসবের মধ্যে স্যার একটু কমে যায়। ওকে, সো এই ক্ষেত্রে আপনাদের আমার ক্লাস করার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিকেআর স্যারের ক্ষেত্রে ওইটা হচ্ছে স্যার যে টপিক গুলা স্লাইড নিয়ে আসে, ঠিক আছে? দেখবেন স্যারের স্লাইডের মধ্যে তেমন কিছু থাকে না, হয়তো বা দুই একটা ছবি থাকে অথবা কিছু লেখা থাকে যেটা থেকে আপনারা তেমন কিছুই বুঝতে পারবেন। ওকে, তেমন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু ওইগুলা পরীক্ষায় লিখলেও আপনি মার্ক পাবেন না, কারণ আপনার 18 মার্ক 20 মার্কের এক একটা কোশ্চেনে যদি আপনি একটা ছবি আঁকায় রাখেন যে একটা বাটি আছে, বাটির মধ্যে উপর থেকে অ্যাসিড পড়তেছে আর এই দিক থেকে বেস পড়তেছে, এই আঁকায় রাখলে কি আপনি মনে করতেছেন আপনাকে 20 দিবেন? সো এই জিনিসগুলো আমরা সলভ করব কিভাবে? সো এখানে প্রথম কথা হচ্ছে কিছু পয়েন্ট যেগুলো খুবই জরুরি, সেটা হচ্ছে যে স্যার যে স্লাইড গুলো আনবে ওইটা হবে আপনার ফার্স্ট প্রায়োরিটি, সবার ফার্স্টে ওইটা পড়বে। দ্বিতীয়ত দেখবেন তার স্লাইড বানানো হয়েছে সেন্ট্রাল সায়েন্স বইয়ের থেকে। সেন্ট্রাল সায়েন্স নামে একটা বই আছে, ওই বইয়ের থেকে স্যার স্লাইড বেশিরভাগই বানায়। রেমন্ড চ্যাং এর কথাও বলে, বাট সেন্ট্রাল সায়েন্স থেকেই মেনলি বানায়। এই যে স্লাইডের যে সকল টপিক আছে এই টপিক গুলো আপনি সেন্ট্রাল সায়েন্স থেকে পড়ে নেবেন। সেন্ট্রাল সায়েন্স থেকে রিডিং দিবেন, অত ডিটেলসে পড়া লাগবে না, প্রবলেম সলভ করা লাগবে না, বাট কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, সেন্ট্রাল সায়েন্স থেকে পড়বেন। এই হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি টার্ম ফাইনাল অবশ্যই ভালো মতো করে যাবেন। টার্ম ফাইনাল আপনাদের যদি সিটিও থাকে সামনে, সিটিতে টার্ম ফাইনালে যে কোশ্চেন গুলো আসছে ওইগুলো দেখবেন। অনেক বড় সম্ভাবনা আছে টার্ম ফাইনালে যেই প্রশ্ন করা হয়েছে ওই সেম প্রশ্ন আপনাকে কপি পেস্ট করে ছাপাই দিচ্ছে সিটিতে। টার্ম ফাইনালের প্রশ্ন কপি পেস্ট করে সিটিতে ছাপাই দিচ্ছে, এটা হওয়ার অনেক সম্ভাবনা আছে। অথবা তিনি যেটা কাজ করতে পারে, তার স্লাইডের মধ্যে এমন কোন গ্রাফ আছে, গ্রাফের অঙ্ক আছে, ওই হুবহু ওই অঙ্কটাই ছাপাই দিচ্ছে। ওকে, সো এদিক সেদিক এই বই সেই বই, এই প্লেলিস্ট দেখলাম, ইউটিউবে একটু দেখলাম, ওখানে একটু দেখলাম, এইসব কইরা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিংবা আরো বড় সমস্যা হচ্ছে, আপনি যদি গুগল করছেন, চ্যাট জিপিটি রে জিজ্ঞাসছেন যে হ্যাঁ অ্যাসিড বেজের উপর সবচেয়ে বই কোন ভালো বই কোনটা, এবার চ্যাট জিপিটি আপনাকে একটা বই ধরাই দিচ্ছে যে এই বইটাই ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি চলে, এই বইটাই সবচেয়ে ভালো। আপনি ওই বইয়ের থেকে পড়ে যে পরীক্ষায় লিখবেন, আপনার জিরো দিয়ে রাখবে। ঠিক আছে, মানে স্যার যে বই ফলো করতেছে ওই বই থেকে যদি আপনি হুবহু না লেখেন বা ওই বইয়ের ধারে কাছ দিয়ে যদি না যান, তাহলে আপনার খাতায় নাম্বার দিবেন। ওকে, সো এই কথাগুলো আমি বলতে পারতেছি কারণ আমার কেমিস্ট্রিতে সিটি বলেন বা টার্ম ফাইনাল বলেন সবগুলাতেই ফুল মার্ক আছে। এখন এত বেশি মার্ক পাওয়ার পিছে আমি যেগুলো ফলো করছি এবং যারা এটা ফলো করে নাই তাদের কি ভোগান্তি হয়েছে এগুলা পার্সপেক্টিভে থেকে আমি আপনাদের বলতেছি, কারণ আমারও যেই স্যার ক্লাস নিছে আপনারও একই স্যার ক্লাস নিছে। সো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন অক্ষরে অক্ষরে, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে আপনাকে কেমিস্ট্রিতে 4 পাওয়া থেকে কেউ আটকাইতে পারবে। ওকে, সো চলেন আমি আমার দিক থেকে অ্যাসিড বেস থেকে যতখানি বোঝানোর আমি বোঝানোর চেষ্টা করি। প্রথমে আসতেছে আর্হেনিয়াস কনসেপ্ট বা অ্যাসিড বেস সম্বন্ধে আর্হেনিয়াস কি বলছে। এখানে আমাদের ডেফিনেশনে প্রথমে যাই যে আর্হেনিয়াস কি বলছে, যে অ্যাসিড কোনটা, বেস কোনটা। অ্যাসিড হচ্ছে an acid is a substance that when dissolved in water increases the concentration of H plus ions. So first কথা হচ্ছে when dissolved in water, এটা খুবই ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির বেশিরভাগই আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, এখানে নতুন কিছু রকেট সায়েন্স শেখানোর মতো কিছু নেই, এই জন্য আমি এটা একটু লেগে শুনি। when dissolved in water increases the concentration of H plus ion, increases
when dissolved in water, increases the concentration of increases the concentration hydroxyl ions. আচ্ছা এই অ্যাসিডের খুব ভালো উদাহরণ হচ্ছে এটা হতে পারে আপনাদের জন্য সেটা হচ্ছে HCl। এটা যে যখন আপনি পানিতে দিবেন তখন কি হবে? H প্লাস হবে প্লাস Cl তো obviously দুইটা কি হবে একই সলিউশন। যদি সেটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে HCl is an acid। তেমনই ভাবে এটারও খুব ভালো উদাহরণ হচ্ছে সোডিয়াম যেটাকে যদি আমরা পানিতে দিই তাহলে আমরা পাবো সোডিয়াম প্লাস অ্যাকোয়াস আর এটা হচ্ছে আপনার আর্হেনিয়াস কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড এবং বেস যেগুলো আমরা ইন্টারমিডিয়েট অফ আউটপুট করে আসছি আলবিটাল সলিউশন। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে ব্রনস্টেড-লারি কনসেপ্ট। ব্রনস্টেড-লারি কি বলতেছে? এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে ব্রনস্টেড-লারি অনুযায়ী অ্যাসিড বেসের ডেফিনিশন দিব। সেই ক্ষেত্রে আপনার যেটা লিখতে হবে সেটা হচ্ছে এর donates a proton to another substance. এটার উৎকৃষ্ট উদাহরণ কি হতে পারে? দেখেন HCl এর আরেকটা ক্ষেত্রে এটা কিন্তু লিকুইড ছিল বা পানির মধ্যে ডিসলভ করা অবস্থায় ছিল। কিন্তু এবার যদি আপনি HCl গ্যাস নেন, HCl গ্যাস নেন, এটাকে যদি আপনি পানির সাথে মিশান তাহলেও এটা অ্যাসিড রূপে আচরণ করবে। কারণ এখানে Cl মাইনাস হবে অ্যাকুয়াস সলিউশন আর এখানে কি হবে আমরা সবাই জানি সেটা হচ্ছে H3O প্লাস অ্যাকুয়াস সলিউশন হবে। এখন কি করলো HCl তার H প্লাস কে বা প্রোটন টেগোনাইট করে দিচ্ছে পানিতে, যে কারণে HCl হচ্ছে আমাদের অ্যাসিড। HCl হচ্ছে আমাদের অ্যাসিড। তেমনি ভাবে আমরা যদি বেসের ডেফিনিশন দিই তাহলে আমাদের সেটা এরকম দাঁড়ায় এটা কি করবে? এটা হচ্ছে একটা প্রোটন যে অ্যাসিড এটার উদাহরণ আমরা সবাই জানি সেটা হচ্ছে এগুলা দিতে দেখে আমরা বড় হয়েছি অ্যামোনিয়া পানির সাথে যখন মিশ্রিত হচ্ছে তখন NH4 প্লাস অ্যাকুয়াস আর এটা হচ্ছে হাইড্রোক্স। এই ক্ষেত্রে অ্যামোনিয়া দেখা যাচ্ছে সেটা আসলে একটা প্রোটন অ্যাকসেপ্ট করছে, এজন্য অ্যামোনিয়া হচ্ছে আমাদের বেস। কনস্ট্যান্ট হবে কনসেপ্ট অনুযায়ী। ওকে সো অ্যাসিড এবং বেস আর্হেনিয়াস কনসেপ্ট অনুযায়ী কি এবং তার एग्जांपल কি হবে সেটা আমরা বুঝলাম। ব্রনস্টেড-লারি অনুযায়ী অ্যাসিড এবং তার বেস এবং তার एग्जांपल কি হবে সেটাও আমরা বুঝলাম। এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোটন ট্রান্সফার রিঅ্যাকশনস। প্রোটন ট্রান্সফার রিঅ্যাকশন আসলে অলরেডি আমরা করে ফেলছি। সেটা হচ্ছে দেখেন
একটু আগে ওই যে আপনার ব্রনস্টেড অ্যাসিড আর ব্রনস্টেড লাউরি অ্যাসিড আর ব্রনস্টেড লাউরি বেস বোঝানোর জন্য আমি যে জিনিসটার উদাহরণ দিচ্ছি ওইটাই আসলে প্রোটন ট্রান্সফার রিয়াকশন। HCl প্লাস অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এটার ক্ষেত্রে যখন রিয়াকশন হয় আসলে কিভাবে হয়, এটার ক্ষেত্রে যখন রিয়াকশন হয় তখন দেখেন HCl এটা হচ্ছে একটা পোলার, সো এটার ক্ষেত্রে একটা ডেল প্লাস আছে, এখানে অ্যাকচুয়ালি ডেল মাইনাস। তেমনি ভাবে এটার ক্ষেত্রে আপনার ডেল প্লাস আছে, এখানে ডেল মাইনাস আছে, ডেল মাইনাস আছে, সরি এখানে ডেল প্লাস আছে, এখানে ডেল মাইনাস আছে। এখন যখন এটা থাকবে তখন এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডেল মাইনাস আছে, অনেক ডেল মাইনাস যুক্ত হয়ে গেছে, এ যাবে ডেল প্লাস খুঁজে বেড়াবে, যে ডেল প্লাস হয়েছে, ডেল প্লাস হয়েছে। যখন খুঁজে বেড়াবে তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে এরকম, তারপরে লিখি যে অক্সিজেন, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে যেহেতু দুটো ডেল মাইনাস ছিল এবং এখানে HCl ছিল, এখানে দুটো ইলেকট্রন ছিল, এটা এর সাথে বন্ড করবে, ওইটা এই ইলেকট্রনগুলো এর সাথে চলে যাবে। এই যে দুটো ইলেকট্রন চলে গেছে তার ফলশ্রুতিতে যেটা উৎপন্ন হইতেছে সেটা হচ্ছে H3O প্লাস, এটা হচ্ছে আপনার ট্রানজিশন স্টেট, যে H এটার সাথে বন্ড করতেছে এভাবে, আর এটার ইলেকট্রন ক্লোরিনে ভেঙে যাচ্ছে, H3O প্লাস হবে আর Cl মাইনাস। ওকে, এটা হচ্ছে প্রোটন ট্রান্সফার রিঅ্যাকশন, যে HCl পানির সাথে কিভাবে বিক্রিয়া করে H3O প্লাস আর Cl মাইনাস উৎপন্ন করতেছে। জটিল কিছুই না। লুইস কনসেপ্ট বলতে আমরা কি বুঝতেছি? লুইস কনসেপ্ট বলতেছে যে এটা সরি অ্যাসিড এবং বেসের ডেফিনিশন আছে। অ্যাসিড হচ্ছে ইলেকট্রন অ্যাসিড, ঠিক আছে, আর বেস হচ্ছে ইলেকট্রন গ্রুপ। একটা উদাহরণ দিতেছি, এগুলো একটা সময় নষ্ট করার মনে হয় না, একটা উদাহরণ দিয়ে এটা বোঝা যাবে ইলেকট্রন বোমার বলতে কি বোঝাচ্ছে। সেটা হচ্ছে যে ধরেন অ্যামোনিয়া আছে, এন NH3, এবং আমরা সবাই জানি যে এর উপরে একটা লোন পেয়ার থাকে, কারণ যখন লোন পেয়ার থাকে এখানে যখন অক্সিজেন ঢুকতেছে, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তখন যে বিষয়টা হবে যে এইখানে আমি একটু আগে বলছি যে এখানে ডেল মাইনাস উৎপন্ন হচ্ছে, ডেল মাইনাস উৎপন্ন হচ্ছে, এদিকে ডেল প্লাস উৎপন্ন হচ্ছে, এদিকে ডেল প্লাস উৎপন্ন হচ্ছে। তাহলে এর একটা টেন্ডেন্সি আছে, এখানে ডেল মাইনাস যেহেতু ইলেকট্রনের চাহিদা আছে, আর এই ইলেকট্রনের বাড়তি আছে, এ যাবে এদিকে ইলেকট্রন পুশ করতে, এদিকে যখন ইলেকট্রন পুশ করতে যাবে তখন এখানে ইলেকট্রনের বাড়াতে হতে যাওয়ার কারণে এই ইলেকট্রন এদিকে দৌড়বে, যদি এই ইলেকট্রন এদিকে দৌড়বে তাহলে আপনি এখান থেকে পাইতেছেন NH4 প্লাস প্লাস OH মাইনাস। ওকে, আচ্ছা কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস, এই বিষয়টা বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দিয়ে ব্যবস্থা করছি। প্রথম উদাহরণ হচ্ছে এরকম, সেটা হচ্ছে HX, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন প্লাস
অ্যাসিডস এন্ড বেসেস আসে, আপনাদের এই তিনটা পয়েন্টই দেখবেন স্যারের স্লাইডে আছে। আর এই তিনটা পয়েন্টই আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যত ভালো মতো এই তিনটা পয়েন্ট লিখতে পারবেন, আপনার ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। এখানে কি বলতেছে যে স্ট্রং অ্যাসিড কমপ্লিটলি ট্রান্সফারস ইটস প্রোটন, বলতেছে যে স্ট্রং অ্যাসিড completely transfer completely transfers its protons to water, leaving no undissociated molecules in solutions. Its conjugate base has a negligible tendency to be protonated, to accept protons in aqueous solution. এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। The conjugate base of a strong acid shows negligible basicity, ঠিক আছে? The conjugate base of a strong acid shows negligible basicity, not weak acid। মানে উইক বেস, আপনি উইক বেস বলতে পারবেন। এখানে ইন্টারমিডিয়েট এবং ভার্সিটির মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে, এই জিনিসটা আমরা ধরতে পারি না। আমরা সবসময় জানি যে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে দুর্বল ক্ষার। এই জন্য আমরা সবসময় দিই যে the conjugate base of a strong acid is a weak base, but no, এখানে শব্দের একটা মারপ্যাচ আছে। এখানে বলতেছে the conjugate base of a strong acid shows negligible basicity, মানে বেসিসিটি শো করেই না বললেই চলে, মানে কিছুই শো করে না। ওকে, উইক বেস বলতে এটা একটু স্ট্রং বোঝায়, যে উইক বেসও ডিসোসিয়েট করে, কিন্তু নেগলিজিবল বেসিসিটি বলতে বোঝায় যে ভাই বেসিসিটি নাই, এর ক্ষারকের ধর্ম প্রায় নাই। ঠিক আছে, এবার দেখেন এই weak acid only partially dissociates in aqueous solution। তাহলে এটা কি করবে, এর আগে একটা completely dissociate করবে, completely dissociate করবে, আর এটা হচ্ছে partially dissociate করবে, partially dissociates in aqueous solution and therefore exists in the solution as a mixture of the acid and its conjugate base। তার মানে এ অল্প পরিমাণে ডিসোসিয়েট করে এবং আমরা যে সলিউশনটা পাবো এটা আসলে একটা মিক্সচার হবে অ্যাসিড এবং কনজুগেট বেসের। এটা কি হবে, একটা মিক্সচার। The conjugate base of a weak acid shows a slight ability to remove electrons, remove protons from water। তার মানে কি, the conjugate base of a weak acid is a weak base। আমরা কি জানি যে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে তীব্র ক্ষার, বাট নো, এখানে কি বলতেছে, the conjugate base of a weak acid is a weak base, মানে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি, দুর্বল ক্ষার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া ভার্সিটি না পড়া পরীক্ষায় বসবেন মারা খাবে। এর বলতেছে যে সাবস্টেন্স উইথ নেগলিজিবল অ্যাসিডিটি contains hydrogen but does not demonstrate any acidic behavior in water। বলতেছে যে সাবস্টেন্স উইথ নেগলিজিবল অ্যাসিডিটি মানে অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে নাই বললেই চলে, contains hydrogen, হাইড্রোজেন আছে, but does not demonstrate any acidic behavior in water, কিন্তু কোনো ধরনের অ্যাসিডিক বিহেভিয়ার শো করে না যখন আপনি সেটাকে পানিতে দেন। Each conjugate base is a strong base, মানে এটা দেখেন যে acids with negligible acidity has a conjugate base of strong characteristics। এখানে বলছে each conjugate base is a strong base reacting completely with water। এটা কি করে, ওয়াটারের সাথে কমপ্লিটলি রিঅ্যাক্ট করে abstracting protons to form hydroxyl ions। The conjugate base of a sub of a substance with negligible acidity is a strong base। তার মানে এরা অনেক বেশি পরিমাণে হাইড্রোক্সিল আয়ন ডিসোসিয়েট করবে। এই জিনিসটা মনে রাখা এবং পরীক্ষায় লিখতে পারা কিন্তু খুবই জরুরি, এবং এটা আপনার পরীক্ষার জন্য একদম ফ্রি স্টেপ হবে। যাও ফ্রি স্টেপ। এর সুপার স্টার, এটারে 3 স্টারই রাখি, পরে একটা সুপার স্টার দিই। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে, এটা হচ্ছে যে একটা চার্ট আছে, তার মধ্যে দেখেন এখানে ভালো মতো খেয়াল করেন যে এখানে কি বলতে যাচ্ছে। চার্টের উপরের দিকে যেগুলো আছে এগুলা গুরুত্ব দেওয়া খুব জরুরি। উপরের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড, এর মধ্যে কি আছে, HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তারপরে উইক অ্যাসিডের মধ্যে কি আছে, হাইড্রোজেন সালফেট, ফসফরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, ইথানোইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, HSO4, NH4 প্লাস, HCl3 মাইনাস, H2O4 মাইনাস, এবং হোয়াটএভার নেগলিজিবল অ্যাসিড। দেখেন প্রথমে স্ট্রং
অ্যাসিড তারপরে উইক অ্যাসিড লাস্টে দেখি নেগলিজিবল অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি নাই বললেই চলে। আর এখানে দেখেন নেগলিজিবল অ্যাসিডিটি, তারপরে হচ্ছে উইক বেস, সবার লাস্টে হচ্ছে স্ট্রং বেস। আচ্ছা, অটো আয়োনাইজেশন অফ ওয়াটার এই বিষয়টা আমরা একটু দেখি। এই জিনিসটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তারপরেও চলেন আরেকবার দেখা যাক। H2O liquid plus H2O liquid, এখান থেকে আপনি পাইতেছেন OH minus aqueous plus H3O plus aqueous। এখানে আমাদের একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, ওইটাকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি যে the equilibrium constant, the constant for auto ionization of water আমরা নিশ্চয়ই জানি এটা কত হবে, যেহেতু অ্যাকুয়াস সলিউশন আছে, সুতরাং এই বিষয়টা হবে হচ্ছে Kc is equal to H3O plus এর কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন, রাইট? আর H2O যেহেতু লিকুইড ভাগ হয়ে গেল ওটা 1 1 হয়ে যাবে, ওটার কোনো ভ্যালু নাই বা ওটার কোনো মানেও হয় না। এবং এই জিনিসটাকে আমরা আসলে নাম দিই হচ্ছে KW, Kc কে আমরা নাম দিই হচ্ছে KW which is H3O plus আর OH মাইনাস। এইটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আমরা জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সেজন্য আমরা বলি এট রুম টেম্পারেচার বা এট 25 ডিগ্রি সেলসিয়াস KW এর ভ্যালু কত? KW এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -14। ওকে, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -14। আর একটা বিষয় আমাদের এখানে জানতে হবে যে ইন আ নিউট্রাল সলিউশন, এখান থেকে আমাদের একটা করোলারি জানতে হবে যে ইন আ নিউট্রাল সলিউশন in a neutral solution at 25 degree Celsius। নিউট্রাল বলতে কি বুঝাইতেছি? নিউট্রাল বলতে বুঝাইতেছি যে হাইড্রোনিয়াম আয়নের সংখ্যা আর হাইড্রোক্সিল আয়নের সংখ্যা কি, হাইড্রোনিয়াম আয়নের সংখ্যা এবং হাইড্রোক্সিল আয়নের সংখ্যা পরস্পর সমান। সো H3O plus is equal OH minus। এটাকে যদি আপনি X বলেন তাহলে আপনি বলতে পারেন যে KW which is H3O plus OH minus is equal 10 to the power minus 14। এখান থেকে যদি বলেন যে x square is equal to 10 to the power minus 14, সেখান থেকে আপনি বলবেন যে x is equal to 10 to the power minus 7 মোলার। সো এখান থেকে আপনি খুব ইজিলি অ্যান্সার বলতে পারেন যে হাইড্রোনিয়াম আয়নের সংখ্যা বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল 10 to the power -7 মোলার। এই জিনিসটা জানা খুব জরুরি ছিল। আচ্ছা, তারপরে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে যাচ্ছি স্ট্রং অ্যাসিডস এন্ড স্ট্রং বেসেস।
অ্যাসিডস এর মধ্যে কোনগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, যে স্ট্রং অ্যাসিডস, এর মধ্যে আছে হচ্ছে HCl, তারপরে আছে হচ্ছে HBr, হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন আয়োডাইড। আবার শখের বসে হাইড্রোজেন ফ্লোরাইড কেও স্ট্রং অ্যাসিড বলে দিয়েন না, এটা হচ্ছে উইক অ্যাসিড। এবার HNO3, তারপরে HClO3, তারপরে HClO4, এই সবগুলোই হচ্ছে স্ট্রং অ্যাসিড। এবং মনোপ্রোটিক অ্যাসিড কেন? কারণ তাদের সবগুলারই একটা করে হাইড্রোজেন আছে। মনোপ্রোটিক স্ট্রং অ্যাসিড। আচ্ছা, ডাইপ্রোটিক স্ট্রং অ্যাসিডস এর মধ্যে কি আছে? সের মধ্যে আছে হচ্ছে H2SO4, আচ্ছা, স্ট্রং অ্যাসিডের জন্য পিএইচ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখবো। তারপর আমরা একটা প্রবলেম করি, করার কোনো মানে হয়? দুঃখজনক হইলেও সত্য, পরীক্ষায় এইসব প্রবলেমই দিবে। হোয়াট ইজ দ্য পিএইচ? What is the pH? What is the pH of 0.040 solution of HClO4? Solution হবে হচ্ছে pH minus log of hydrogen ion, সেটা হচ্ছে minus log 0.040, which is 1.40. আমরা পিএইচ যখন করবো সবগুলো টাইপ কভার করে ট্রাই করবো, বাট এগুলো আপনার ইন্টারমিডিয়েটে এত বেশি করছেন যে পিএইচ এর মধ্যে আপনার থিসিস করা হয়েছে যে এর সাথে ওইটা মিশাও, ওর সাথে এটা মিশাও, পানি মিশাও, জালটা মিশাই দাও, সবকিছুরই পিএইচ আমরা বের করতে পারি। কিন্তু পরীক্ষায় আপনাদের ভার্সিটিতে এসে ওইগুলো না করে সব বললে যে আপনি গতানুগতিক নিয়মে করবেন, মানে এলাবোরেট ওয়েতে করবেন, কোনো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, কোনো কিছু করা যাবে না, সব এলাবোরেট ওয়েতে করবেন, ডিরাইভ করে করবেন। আমাদের কথা হচ্ছে আচ্ছা করব। আচ্ছা, উইক অ্যাসিড গুলার এই গাঠনিক সংকেতগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলা দেখবেন এবং এগুলা পরীক্ষায় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন রিটেন লেখার সময়, তাহলে ওইটা আপনাকে অনেক হেল্প করবে। HClO2 এর জন্য এটা এরকম, হাইড্রোজেন ফ্লোরাইড এরকম, নাইট্রাস অ্যাসিড এরকম, তারপরে বেনজোইক অ্যাসিড হচ্ছে এরকম দেখতে, তারপরে অ্যাসিটিক অ্যাসিড এরকম দেখতে, এগুলো আমরা সবাই জানি। হাইড্রোক্লোরাস অ্যাসিড এটা দেখতে, হাইড্রোসায়ানিক অ্যাসিড এটা অনেক ইম্পর্টেন্ট, এটা এরকম দেখতে। হাইব্রিডাইজেশন যখন আমরা করব তখন এর যাতে অনেক স্ট্রাকচার আমরা দেখব, ফেনল এরকম দেখতে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা আজকে বেশি আগাই নাই, আগানোর ইচ্ছাও ছিল না আজকে, যেহেতু আপনাদের পার্টিসিপেশন নাই বললেই চলে, জানি না কেন, বাট ওই জন্য আমরা সামনে এক্সটেন্ডও করতেছি না। আই হোপ সামনের ক্লাসগুলোতে আরো বেশি পার্টিসিপেট করবেন বা লাইভে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আজকে আর আগাইতেছি না, এরপরের দিন আমরা কেমিস্ট্রির এই চ্যাপ্টার শেষ করে মেকানিক্স অথবা ডাইনামিক্সের যে কোনো একটা চ্যাপ্টার স্টার্ট করার ট্রাই করব। ওকে, সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।